আজকে কাকে রেখে কাকে নিয়ে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। অবশেষে ভাদাইম্মা রাজ গেল থানাতে মামলা করতে, জিডি করতে, কেস করতে, যা করতে গিয়েছে, কিন্তু সে থানাতে গিয়েছে এবং থানাতে যে ভিডিও করে জানিয়েছে, শত্রুদেরকে আগে থেকে সাবধান করে দিল যে এই যে দেখো আমি কিন্তু অলরেডি থানায়, এই যে দেখেন কাগজ দেখেন। তো যাই হোক, এদিকে আবার প্রতিবন্ধী বেল্লাল তার মাকে নিয়ে হাজির হয়েছে, ক্যামেরার সামনে এসে বোনের নামে প্রতিবাদ করছে। বোনটাকে শারমিন বাটুলের নামে যে ইদানিং ইউটিউব সোসাইটিতে যে ঘটনা রটনা গুঞ্জন বা সত্যতা উঠে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে এসে আগডুম বাগডুম ঘোরাডুম বলে গেল। কথার ভিতরে তো কোনো কাজ ছিল না। তো যাই হোক, কতটুকু কি বলেছে না বলেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এদিকে আবার মিম ভুতুরিকেও ছাড়া উচিত হবে না। ভুতুরি গতকালকে এসে কিছু কিছু কথা এমনভাবে বলে গিয়েছে যে ভুতুরিকে একটুখানি সাইজ করা উচিত। আবার এদিকে হচ্ছে তিশা এবং তানজিল, এই মা মেয়ে যে ড্রামাটা শুরু করেছে, এই মা মেয়ের ড্রামা জীবনেও বন্ধ হবে না। কারণ এই মা মেয়ের ড্রামা বন্ধ হয়ে গেলে ইউটিউব সোসাইটিতে এই যে পরক্রিয়া রানী যে পরিবার নষ্টামি নোংরামিগুলো করছে, এরাও বন্ধ হয়ে যাবে। তো তিশা নানি কোনো দিনই হাত পা গুটিয়ে ভিডিও দেওয়া বন্ধ করবে না। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। আজকে আমি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব। আড্ডার বিষয়বস্তু এবং কেন্দ্রবিন্দু কী হবে বা কাদেরকে নিয়ে কি কথা বলবো সেই বিষয়গুলো নিয়েই প্রথমেই বলে দিয়েছি যে সবাইকে গণহারে একটু একটু করে বকা দিয়ে যাব, আর তারা ভাগাভাগি করে বকাগুলো নিজেদের ঘাড়ে নিয়ে নেবে। তো চলেন শুরু করি। এইদিকে তানজিলা আজকে দেখলাম যে তার মায়ের বাড়ির যে ফ্রিজটা নষ্ট হয়েছিল, মানে তার মা যে তিশা যে চিল্লাচিল্লি করলো যে আমার ফ্রিজ লাগবে, ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে, একটা ফ্রিজ কিনতে হবে, যার কারণে সে তড়িঘড়ি করে 1,60,000 টাকা দিয়ে ডাবল ডোরের একটা ফ্রিজ বাসায় নিয়ে আসলো, কারণ তার ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে। ফ্রিজে বরফ জমে না, ফ্রিজ ঠিকঠাক মতো ঠান্ডা দেয় না, ফ্রিজের বাতাস বের হয়ে যায়, ফ্রিজের পাম্প নষ্ট হয়ে গিয়েছে, অনেক রকমের কথা বলেছিল। কিন্তু ওই নষ্ট হয়ে যাওয়া ফ্রিজ আজকে তানজিলা নিয়ে গেল তার অফিস রুমে। ওই যে তেল বিক্রি করে যেই জন্য রুমটা নিয়েছে, ওই রুমের ভিতরে ওই ফ্রিজটা ঢুকাই রাখবে। তো ঘটনা হইলো, তিশা যে বলেছিল ফ্রিজটা ঠিক করতে হবে, ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, বাট আজকে তানজিলার বাড়িতে ফ্রিজটা ঢুকার পর সাকিবুল্লাহ চিনেন নাই, ওই যে তানজিলার হাজবেন্ড আর কি। তো সাকিবুল্লাহ বলতেছে যে ফ্রিজটা নাকি খুব সুন্দর হয়ে আছে, ভালো হয়ে আছে, ফ্রিজটা সেল দেওয়ার কথা। তো সেল দিবে কেন, আমরাই নিয়ে আসলাম, এটা তানজিলাদের বাড়িতে ছিল, তো ফ্রিজটার সব কিছু ঠিকঠাক আছে, উপরে হচ্ছে ডিপ এবং নর্মাল সবই ঠিকঠাক আছে, তো ফ্রিজটা কেন সেল দিবে, আমরাই নিয়ে নিলাম। তানজিলা বলল যে আম্মু আমাদের তো একটা ফ্রিজ লাগবে, যেহেতু অফিস রুমে মামা থাকতেছে, আমাদের তো একটা ফ্রিজ দরকার, একটা ফ্রিজ কিনতে হবে, তো তুমি ওইটা সেল না দিয়ে আমাকে দিয়ে দাও। এই জন্য তিশা ওই ফ্রিজটা তানজিলাকে দিয়ে দিয়েছে। তো দেখেন, দান স্বরূপ গিফট স্বরূপ নিয়ে আসছে। ভাদাইম্মা কিন্তু কিনতে পারতো না। তানজিলা কি কম টাকা রোজগার করছে? তানজিলাকে একটা ছোট ফ্রিজ সে অফিস রুমের জন্য নিতে পারতো না? নিতে পারতো, কিন্তু ওই যে দান দক্ষিণাতে চলা মানুষ তো, এই জন্য আবার বড় বড় সাফার জোর দেয়, রোস্টারদেরকে নিয়ে কথা বলে ভিউয়ার্স। তো যাই হোক ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে এখন আমি একটু একটু করে সবার বিষয়ে আলোচনা করব। এদিকে আবার হচ্ছে অনেক দিন পর বেল্লাল প্রতিবন্ধী মুখ খুলেছে। এই বেটা যতদিন অসুস্থ থাকে ততদিন গর্তে ঢুকে থাকে, তখন আল্লাহ আল্লাহ করে এক পা কবরে দিয়ে দেয়, কিন্তু যখনই একটুখানি সুস্থ হয় তখন এই বেটা তিরিং বিরিং করে ব্যাঙাসির মতো লাফালাফি শুরু করে, শরীরে নেয় মাংস, কথার জোরে টিকে আছে। তো যাই হোক, এই তো সুস্থ হওয়ার সাথে সাথে চলে এসেছে ক্যামেরার সামনে তার মাকে নিয়ে। তার মা তো শুয়ে পড়ে আঙ্গায় চিৎকার হয়ে, কি যে একটা অবস্থা। তারা কি মনে করে ক্যামেরাটা অন করছে মানে ক্যামেরার সামনে ম্যাগায় শুয়ে গেলেই ভিউ ব্যবসা হইব? তো মা যেমন মাইয়া তো তেরকমই হইব ভিউয়ার্স। তো যাই হোক ভিউয়ার্স, তো ভাই আসছে আজকে প্রতিবাদ করতে, বোনের হয়ে লড়াই করতে। আমার বোন কেমন সেটা তো আমরা জানি, আপনারা জানেন। আর এদিকে নাহার বেগমরে দিছে ক্যামেরা ধরাইতে। নাহার বেগম ক্যামেরা ধরে পুটুরু পুটুরু করে কথা কয়। তো যাই হোক, কথাবার্তা ঠিকঠাক মতো বলে জায়গা মতো কইতে পারে না। তো দেখলাম ননদের জন্য, ননদই হইব, কারণ বেল্লাল তো বড় ধুত্তরি কি কই। তো ননদের জন্য এই নাহারা বেগম ফুটুরু ফুটুরু করে কথা কয়েছে। আপনারা জানেন আমি তো তার সাথে চলাচল করেছি, আমি জানি সে কেমন কি। তো ঘোড়ার ডিম চলাচল করেছো, ঘোড়ার ডিম জানো, তুমি তো এখন ওই বাড়ির বউ, ওই বাড়ির সদস্য। তো তোমাকে তো যেটা শিখাই দিবে সেটাই বলবা, তোমার কথার দাম নাই। ইউটিউব সোসাইটিতে তোমাকে কেউ দাম দেয় না, তুমি চুপ থাকো। তো যাই হোক, এই বেল্লাল প্রতিবন্ধী কইতেছে যে 9 বছর না 10 বছর সংসার করছে সুরজের সাথে, সেই জায়গাতে যে নাকি বেল্লাল একদিন যখন গেছিল অনেক জিনিসপত্র নিয়ে বোনের বাড়িতে, সেই জায়গাতে বেল্লালকে ভর্তা দিয়ে ভাত দিয়েছিল। তো তোরা তো ভর্তাই পছন্দ করস, তোর তো ভর্তা ছাড়া হয় না। বেল্লাল তুই কথা কম কবি। বেল্লাল তুই তো ওই যে তিশার বাড়িতে গেছিলি ভর্তা বানায় নাহার দেওয়া খাওয়াইছিস যে আমি আর মাংস খাইতে পারতেছি না, নাহার তুই ভর্তা বানা।
তারপরে এই যে দেখলাম যে বাবু কাল্লার শ্বশুর বাড়ি, মিমবুত্তরের বাপের বাড়ি, তোর চাচার বাড়ি, তুই যখন গেছিলি বেল্লাল প্রতিবন্ধীর বাচ্চা, তুই তো তখন হচ্ছে দেখলাম যে তোর বউকে প্রত্যেক দিন পাটানোরা দিয়া ভর্তা বানায় বানায় খাইলি। তাহলে আজকে কিভাবে তুই বলস যে তোর বোনের বাড়িতে তুই একদিন দাওয়াতে গিয়েছিলি, অনেক জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে গেছিলি, সেই জায়গাতে তোকে ভর্তা দিয়ে ভাত খেতে দিয়েছে, আর তা দেখে তোর বোন কান্না করে বলেছে ভাই মা জানো না জানে, মা জানলে কষ্ট পাবে, তুই যে ভর্তা দিয়ে ভাত খাইছিস বলবি না। তুই তো ভর্তাই পছন্দ করিস, তুই তো ভর্তাই খাস, তোদের তো ভর্তা ছাড়া একদিন ভাত মানে পেটের ভিতর ঢুকে না, তোরা তো ভর্তা খাই বাসস, খিচুড়ির সাথে ভর্তা, ভাতের সাথে ভর্তা, পান্তার সাথে ভর্তা, রুটির সাথে ভর্তা, তোরা তো সবগুলোর সাথে ভর্তা খাস। তো তুই যেই যে আবার এক্স শ্বশুরবাড়ি নিয়ে গিবত করতে বসে, এখন এক্স শ্বশুরবাড়িতে যদি আজকে একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে দেখতে ওখানকার অনেক ঘটনা তোদের নাম দিয়ে বলতো। তো একটা জিনিস মনে রাখবি যে একটা থুতু যদি এক জায়গায় ফালাস, আর এক জায়গা থেকে আর একটা থুতু পড়বো। যেহেতু তারা ক্যামেরা অন করে না, যেহেতু তারা বলাগার করে না তোদের মতো, এই কারণে তারা কিছু বলতে পারতেছে না। এই কারণে বেল্লাল বাবু, মিম্বুতুরি, শারমিন বাটুল এরা কি করে জানো, এক্স মানে সুজু মানে ওই যে এক্স, ওই যে 9-10 বছরের যে সংসার, সুরুজের ঘর সংসার, ওইটার জেদ ধরে। আর যেটা রাজের সংসারে ছিল সেটা তো সবার সামনে প্রতিস্থাপন হয়ে গিয়েছে, সবার সামনে সব কিছু উন্মোচন হয়ে গিয়েছে, যার কারণে রাজের এই বিষয়গুলো বা রাজের সাংসারিক লাইফে যে শারমিনের কর্মকাণ্ড, রাজের বাপ মা নিয়ে যে ঝামেলা ঝঞ্ঝট, এগুলা কিন্তু তারা কথা তুলে না। তারা কথা তুলেই ওই সুরুজের 9 বছরের সংসার। এখানে তো সুরুজ ম্যাটার করছে না, রাজও ম্যাটার করতেছে না, তোর বোনের যে চরিত্রগুলো উন্মোচন হয়েছে সেটার কথা কবি যে আমার বোন কি করছে না করছে। আচ্ছা, প্রতিবন্ধী একটা কথা বলছে যে আমার বোনকে যদি ওই জায়গায় দেখে তাহলে ওই জায়গায় গেছিলো, তার মানে কি ওই জায়গার সদস্য, ওই জায়গাতে কাজ করে, মানে এমন করে বলতেছিল। এদিকে রাজ আবার ডালপালা ছাড়াই দিছিল, হ্যাঁ বোনকে দিয়ে দিছে চ্যানেল খুলে, ভাইকে দিয়ে দিছে চ্যানেল খুলে, ভাইস্তাকে ভাইগনাকে দিয়ে দিছে চ্যানেল খুলে, তারপরে তাদেরকে অনুমতি দিয়ে দিছিল যে তোরা আমাকে নিয়ে প্রতিবাদী ভিডিও বানাবি, আমার পক্ষে কথা কবি, আমাকে যেহেতু জিডি করে শারমিন মুখ বন্ধ করে রাখছে, তোদেরকে আমি চ্যানেল খুলে দিলাম, তোরা শুধু আমার এই বিষয়টা নিয়ে কথা বলে ভাইরাল হবি, আমার এই বিষয়টা নিয়ে শারমিনের বিষয় নিয়ে কথা বল, তাহলে তোদের মনিটাইজেশন অন হয়ে যাবে। দেখেন পাপ ছাড়ে না বাপকে, সে নিজের কাজের জন্য তার ভাইগনা বোনকে সে চ্যানেল করে দিছে। আজকে তার ভাই তার বিপক্ষে কথা বলতেছে এবং তার ভাইয়ের বিরুদ্ধেই তাকে আজকে থানায় যেতে হচ্ছে এই যে জিডি করার জন্য। তার ভাই তার অতীতে যত হিস্ট্রি আছে, যত নোংরামি আছে, যত জাহান্নামপনা আছে, সব কিছু ভিডিওর মাধ্যমে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে এই ভাইদাম্মা রাজের গল্প, রাজকুমারের গল্প শোনাচ্ছে ফেসবুকে, এই ইউটিউবে। তো এই যে এদের কর্মকাণ্ডগুলো চিন্তা করেন, যার জন্য গর্ত ফেলছে সেই গর্তে আজকে নিজে পড়তেছে, সব কিছু মিলিয়ে সব কর্মকাণ্ড, সব নষ্টের মূল হচ্ছে শারমিন। এই শারমিন যদি রাজকে এই চেহারাটা উন্মোচন না করতো, আর এই রাজ ভাইদাম্মাকে হাজবেন্ড হিসেবে পরিচয় না দিত, তাহলে এই ভাইদাম্মার আজকে ভাইদাম্মাগিরি বের হয়ে যেত। ভাইদাম্মা রিক্সা চালাও খাইতে পারতো না, চোখের লেন্স পরা তো দূরের কথা ভিউয়ার্স। সব কিছু মিলিয়ে নষ্টের মূল কারিগরি হচ্ছে এই যে এই অথরিটি, মানে নোংরামি নষ্টামিগুলোর ইউটিউবে একটা জায়গা, একটা স্থান ঠুস করে পেয়ে গেছে। কেন? রাতারাতি ভাইরাল। নেগেটিভ জিনিস নিয়ে এরা ভাইরাল বেশি হয়, নেগেটিভ জিনিসই ছড়ায় বেশি, মানুষ দেখে বেশি, পাবলিক খায় বেশি, যার কারণে তারা এভাবেই উঠে এসেছে। তো চলেন আবার ঘুরে যাই তিশার কাছে। তো তিশার বাড়ি চলে গেলাম। তিশার বাড়িতে যাই দেখলাম যে তিশা না কয়েকদিন থেকে নিজের যখনই দেখে একটু ভিউ বাণিজ্য কম হয়, যা দেখা যাচ্ছে 5,000 7,000 তার ভিউ হচ্ছিল, সেই টাইমটাতেই সে শুরু করছে সংসার ভেঙে যাচ্ছে তৃতীয় পক্ষের কারণে। সংসার ভাঙা কি এতই সহজ? কেউ কি কারো সংসার নিতে পারে? কি হইল ও আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, এই টাইপের টাইটেল থাম্বেল দিয়ে দিয়ে ভিডিও আপলোড করা শুরু করলো। আর একটা কথা, তিশা কিন্তু এই যে থাম্বেলের যে একটা কোয়ালিটি, এটা মেনটেন করতো না। এখন যে সবাই এআই মেনটেন করে যে থাম্বেলগুলো বানাচ্ছে আকর্ষণীয় করে, সেটা কিন্তু তিশা পারতো না। কোথায় থেকে শিখেছে? এই তানজিলা, তোরা যেরকম করে বানাস কেমনে রে আমারে দেখাই দিস। তানজিলা তো সময় পায়নি তার মাকে এই থাম্বেলগুলো বানিয়ে দেয়া। নিশি যখন আসে নিশিকে জিজ্ঞাসা করি, নিশি এটা কিভাবে করিস রে থাম্বেলগুলো, আমাকে একটু করে দিস তো। আল্লাহ ভাবি তুমি জানো না, ভাবি তুমি জানো, আচ্ছা আমি দেখা দিচ্ছি, আসো আমি দেখাই দিচ্ছি, আমি শিখাই দিচ্ছি। এভাবে নিশির কাছ থেকে তিশা ওই জিনিসটা শিখে ফেলেছে। এখন সে টাইটেল এবং থাম্বেল দেওয়ার আকর্ষণীয়তা সুযোগটা যখন পেয়ে গিয়েছে, জেনে গেছে, এখন সে কপাল বাড়িয়ে আর চোখ মুছে আর হিজাবের ঈদে চোখের মনি খুইলা পানি বের কইরা, মানে এই টাইপের কান্নাকাটিমূলক থাম্বেল ইউজ করছে।
যে তার পারিবারিক সংকট অনেক বেশি বিস্তার লাভ করেছে, সে পারিবারিকভাবে অনেক কষ্টে আছে, স্বামী নামের মানুষটার সাথে তার অনেক দ্বন্দ্ব, অনেক দূরত্ব, এই জিনিসগুলো মেনটেন করেই সে এখন পর্যন্ত ভিডিও কন্টিনিউ করছে। গতকালকে যে খুকির বলা প্রশ্নের উত্তর দিতে এসেও বলল কি, আমি চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু বলবো না, কারণ বললে তুই ধরা খাবি, এই জন্য তুই কষ্টে। আচ্ছা ঠিক আছে। তারপরে আবার কইলো যে এখন আসবে দেখবেন, এই যে কালকে কথা বলছে এবং খুকি তার বিপরীতে আরেকটা যেহেতু ভিডিও বানিয়েছে, সেই ক্ষেত্রে আবার তিশা এসে পরবর্তীতে বলবে কি ভিডিওতে জানেন, আমি এত কথা বলতে চাই না, যার যার করার করুন, বিশ্বাস করলে করবেন, না করলে না, আমি কারো কথার উত্তর দিতে চাই না। আমি আজকে একটা কথা বলবো, কালকে আবার আমার এনে একটা ভিডিও বানাবেন, কালকে আবার আমার এনে রোস্টিং করবেন, তার থেকে বলো আপনারা যা খুশি তাই করেন, আমি তিশা কোনো কথাই করবো না, কারণ আপনারা বিশ্বাস করেন না। আমি চাই না এসব বিষয় কথা, কম তো হয় নাই, সে রোজা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত সত্য মিথ্যা কথা বলতেছেন, আমি এসব কথার উত্তর দিতে চাই না। সেম এই কথাটা ভিউয়ার্স বলবে, কারণ খুকি গতকালকে ভিডিওতে বলে গেছে যে আপনি যদি সত্য কথা বলতে পারেন তাহলেই শুধুমাত্র ক্যামেরা অন করে ভিডিওতে বলবেন, তাছাড়া আপনি আর এইসব বিষয়ে কথা বলেন না, কারণ আপনি যখনই কথা বলেন মিথ্যাটাই বলে যান। আর 2002 এবং 2004 সালের ঘটনা এই 2026-এ এসে বললে তো হবে না। যখন তার চাচা এবং চাচিরা ওখানে বাড়ি করে সেটা বহুত আগের কথা, ওই আগের কথা টেনে তিসে আগডুম বাগডুম ঘোরাডুম বলে কিছু কিছু কাহিনী করে 25 মিনিটের সম্পাট দিছে। তো এইভাবে তাদের ঝগড়া ঝামেলা কলহ দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এদিকে ভাইদাম্মারাজ বিয়ে করা বাদ দিচ্ছে না, একটার পর একটা মেয়ে তার জীবনে আসতেছে, একটার পর একটা মেয়ে তার জীবনে আসতেছে। বুঝি না এই বেটা বিয়ে করা কবে বাদ দিবে, আর এই বেটাকে কোন মেয়ের বাপ যে মেয়ে দেয় তারা কি বুঝে না, জানে না? যদি রাজ একটা কর্ম করতো, কর্মের জায়গাটা কি রাজ দেখাইতে পারছে যে চলেন এই যে এটা আমার কর্ম, এই যে আমি রাজ, এই যে আমার প্রতিষ্ঠান, এটা আমার বিজনেস, দেখাইতে পারছে? পারেনি। তাহলে এই যে মেয়ের ভোদাই বাপগুলা কি করতে এই ভাইদাম্মার হাতে মেয়ে পাঠায় দেয়? মেয়েদেরকে দাম কমে গিয়েছে নাকি বিক্রি করতে পারতেছে না, বাজার দর কম, এই জন্য ঘোড়া ছাগল হাতি যা পাইতেছে তার গলাতে এই টাইপের মেয়ের বাপগুলো ঝুলাই দিতেছে, মেয়ে বিদায়। আর এই মাইয়া নিয়ে এসে সে 2 দিন করে একটা করে সেম জিনিস, শারমিনকে বিয়ে করার পর 2টা 3 পিস কিনে দিত, যায় স্বর্ণকারের দোকানে যায় নিয়ে যায় নাকফুল কিনে দিত। সেম আফসানা মিমির ক্ষেত্রে, আফসানা মিমিকে যখন বিয়ে করলো তাকেও বাজারে নিয়ে যায় 2টা 3 পিস কিনে দিল এবং তার বোনের কাছ থেকে, বড় বোনের কাছ থেকে সেলাই করে নিয়ে আসলো, আবার তাকে স্বর্ণকারের দোকানে নিয়ে যে একটা নাকফুল কিনে দিল। এই জিনিসগুলো কন্টিনিউ করছে। তারপরে সুপার শপে নিয়ে যে তাকে ফ্রোজেন পরোটা, চিকেন ফ্রাই এগুলো কিনে নিয়ে এসে ভাজ্যা ভাজ্যা খাওয়াইলো, গেল গা 1 মাসে বউ। এখন আবার সেম এই যে একটা কচি ধরছে এলাকার, এই সম্পাড্ডি আই টিকটক করা শুরু করে দিছে, নাচা শুরু করে দিছে, কোলের উপরে বৈশা ভিডিও করা শুরু করেছে, হুতি হুতি ভিডিও করতেছে। তারপরে আবার এই যে ফ্রোজেন জিনিস খাওয়া শুরু করছে, সুপার শপে যে সাবান শ্যাম্পু কিনে দিচ্ছে, রাস্তার ধার থেকে ক্লিপ শুনো ফিতা কিনছে। এই তোর বউ যেগুলো আসে ভাইদাম্মারাজ বিয়ে করে, তারা কি বাড়ি থেকে কোনো জিনিসপত্র নিয়ে আসে না? একটা ব্যাগ নিয়ে আসে না, যেই ব্যাগে ওই তোর বউয়ের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র থাকবে, যেমন জামা কাপড় জুতা কসমেটিক জিনিসপত্র কিছু নিয়ে আসে না? মানে আসার পর তুই যে 2টা জামা কিনে দিবি, ওই 2টা জামা তোর বোনকে দিয়ে আগে বানাইতে হইব, তারপরেই তোর বউ পরে। তোর যাস কোন ফ্যামিলিতে? আবার তোর তো আবার জামাই রাশি খারাপ, তুই তো শ্বশুর বাড়িতে 1 রাত হতে পারোস না, শ্বশুর বাড়িতে 1 রাত পোলাও মাংস খাইতে পারোস না, মানে শ্বশুর বাড়িতে এন্ট্রি তোর বন্ধ। তুই একটা করে থেকে মেয়ে ধরে নিয়ে আসিস, আয়নাতে আব্বু আম্মু তোমার বৌমা আপনাদের ভাবি এই সেই, তারপরে জায়গা 2 দিন পর উধাও, ভালোবাসা শেষ। কয়েকদিন গলাতে খুব লাভ বাইট নিয়ে নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, এদের লজ্জা আছে, লজ্জা আছে এই সিরকুটগুলা? কন আপনারাই বলবেন। আপনার তাদেরকে দেখেন, কমেন্টস করেন ভাইয়া ভাবি, আয় আপনাদের কোন বাপের পোলা যে এটা ভাইয়া ভাইয়া করেন? আবার ভাবি, আপনাদের কোন ভাইয়ের বউ আপনারা ভাবি ভাবি করেন? তো শোনেন, সব কিছু মিলে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধুমাত্র ওই নষ্টাদেরকে দেখেন বিধায় তারা নষ্টারা টাকা ইনকাম করে নষ্টামি করার সুযোগ পাচ্ছে। আপনারা তাদেরকে বয়কট করছেন না কেন? তার মানে কি আপনাদের লেভেলটা ওইটাই যেটা আপনারা দেখতে চাচ্ছেন? এই যে বাটুলের জিনিসটাই দেখেন না কেন? এই যে শারমিন বাটুলের বিভিন্ন কথা, বিভিন্ন জিনিস রটলো ইউটিউবে, আপনারা শুনলে যে হোটেলে গেছে, এই সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুরে এই হোটেলে কি করছে, তার এক্স হাজব্যান্ডের সাথে কি করছে, তারপরে আবার এই যে মাখামাখি বিভিন্ন ধরনের ব্যবসার কথা শুনছেন, শোনার
শোনার পর আপনাদের আকর্ষণটা আরও বেড়ে গেছে, আরে বাবারে তারপরে কি হয়েছে, কোনো ভিডিও টিডিও আছে, কিছু বের হবে, মানে আপনাদের চুলকানি বেশি, আপনারা ওটা জানতে চাচ্ছেন যে কিছু হলে বের করে দেন না, কিছু হলে ছেড়ে দেন না, আমরা দেখি। তো আপনাদের নষ্টা জিনিসের প্রতি একটু কুরকুরানি, চুলকানি, দালালি, সামসামি একটু বেশি। তো এইটার জন্যই কিন্তু তারা এই ভিউ ব্যবসাটা করতে পারছে ভিউয়ার্স। তারা তো আই তু রঙ্গাবঙ্গা ভূত বলে একটা জিনিস ছেড়ে দিচ্ছে, তাদের তো লজ্জা নাই, তারা তো এগুলো করেই খাবে, এগুলো করতে পারবে, এগুলো তারা করতেছে, আপনারা তাদের দেখতেছেন, তাদের টিআরপি বাড়তেছে, তাদের ডলার ঢুকতেছে, ডলার ঢুকে টাকা করতেছে, টাকা করে তারা ঘর ভাড়া দিতেছে, নষ্টামি করতেছে, নোংরামি করতেছে, ব্র্যান্ডের জুতা কিনতেছে, ব্র্যান্ডের কি যেন আইফোন কিনতেছে হাতে, এইগুলো তো তারা করতেছে। এগুলো সুযোগ কে দিচ্ছে? আপনারা দিচ্ছেন, আপনারা ভিউয়ার্সরা দিচ্ছেন। প্রত্যেকটা দিন তারা নষ্টামি নোংরামির টাইটেল দেয়, আপনারা ফু মেরে দৌড় মারে, সু করে দৌড় মেরে তাদের ভিডিওগুলো দেখেন, দেখে এসে আবার আপনারা সমালোচনাও করেন, জানেন এই হয়েছে সে হয়েছে। পজিটিভ জিনিস নিয়ে কেউ ভাইরাল হয় নাই, পজিটিভ জিনিসে ইনকাম করা খুব কষ্টকর, এই কারণে এই জিনিসগুলো তারা করে। তাদের প্রত্যেকটা মানুষ, তাদের ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষ সেম জিনিস করছে, কিন্তু যখন আবার ভিউ কমে যায় তখন তারা স্ক্রিপ্টেড নাটক বানাইতে শুরু করে যে এই আমাদের তো হচ্ছে না, আমাদের তো ভিউ ব্যবসা কমে গেল, তাহলে চলো তুমি আমি ঝগড়া করি, তুমি এটা বলবো আমি এটা বলবো, আমার মা এটা বলে, এই সে ওর বাপ মা সবাই 14 গোষ্ঠী মিলে ঝামেলা করে ঝগড়া করে ইনকাম করছে। এখন দেখেন এই যে ভাইদাম মেরাজ আর ভাইদাম মেরাজের বড় ভাই, এরাও কিন্তু মানে প্রথমত নাটক শুরু করছে, নাটক শুরু করতে করতে সত্যি হয়ে গেছে ঘটনা, মানে এখন আর কেউ কাউরে নিতে পারতেছে না। নাটকই করতে গিয়েছিল যে ভাই তোমার তো এই মাসের টাকাটা বাদ গেল, এতগুলো টাকা কেটে নিল বা হারাই গেল বা যাই হইলো, তুমি তো পাচ্ছ না, তাহলে তুমি আমার নিয়ে কয়েকদিন ভিডিও বানাও, দেখো নেক্সট মাসে কি হয়, নেক্সট মাসে তুমি দিনে 3-4টা করে ভিডিও দাও, নেক্সট মাসে একটা মোটা অঙ্কের টাকা পাবা। তো এটা কিন্তু তাদের প্রি প্ল্যান ছিল। তো প্রি প্ল্যান করতে যে এমন তথ্য ভাইদাম মেরাজের বড় ভাই ইমরান দিয়ে দিছে, যেটা নিতে পারতেছে না বলে ভাইদাম মেরাজ চলে গেছে আজকে থানায়। তো ভাইদাম মেরাজকে সারা জীবন থানাতেই কাটতে হইব, কারণ কি জানেন, এই যে নতুন বিয়ে করছে, বিয়ে করতে করতে তার থানাতে ডাক পড়ছে, এই যে ডাক আবার দেখবেন শারমিন আবার এই রাজরে এমনভাবে ঝুলাইব না, আবার এই রাজকে থানাতেই চক্কর কাটতে হইব। তো ভালো জিনিস কেউ ভালোভাবে নিতে পারে না, তো এদের জীবনে এগুলো হবে, এটা হতেই থাকবে। তো ভিউয়ার্স আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটুখানি বাইরে যাব, আমার একটা কাজ আছে। তো বিকালবেলা যেহেতু ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য করে আপনাদেরকে দেই, আপনারা দেখতে থাকেন, আমি আমার কাজটা সেরে আসি। তো সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাছাড়াও এই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দিয়ে নেবেন, আর আমার ফুল কথা শুনে আপনাদের করা মূল্যবান মতামত, মানে আপনাদের চিন্তাটা কি হচ্ছে, আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ঠিক আছে।